ফেসবুক লাইভে। আজ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সমসাময়িক প্রসঙ্গ ফেসবুক লাইভে। আজ 15ই আগস্ট, ইতিহাসের নৃশংসতম কলঙ্কজনক দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা আজকের এই দিনে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে সরাসরি সংযুক্ত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব তাপস কলকায়স্ত। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি। পিতা হারানোর দিনে আমাদের সাথে আলোচনায় আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে শুনবো সেই নৃশংসতম ইতিহাসের তাদের স্মৃতি। জনাব মাসুকুদ্দিন আহমদ। জি ধন্যবাদ। মুক্তিযোদ্ধা হিসাবে আপনার স্মৃতিতে আমাদের দর্শকরা জানবে সেই নৃশংসতম দিনের কলঙ্কজনক অধ্যায়ের কিছু স্মৃতি। ধন্যবাদ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যথাসময়ে আসতে পারি নাই, ছিলাম আমি অন্য একটা লাইভে ছিলাম, সেই জন্য আমি আসতে পারি নাই। এই জন্য সবাই হয়তো অপেক্ষামান ছিলেন, আমি দুঃখিত। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করা হয়েছিল এই দিন। এই জন্যই আমরা এই দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করছি। আপনারা সবাই জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার জীবনের অর্ধেকের চেয়ে বেশি বয়স বাঙালি জাতির জন্য জেল খেটে কাটিয়েছেন, বাঙালির পক্ষে কথা বলেছেন, বাঙালি জাতিকে বিশ্বের কাছে একটা পরিচিতি জাতি হিসাবে পরিচিত করার জন্য আজীবন সংগ্রাম করেছেন। এবং বঙ্গবন্ধু বিহীন আমরা কখনো চিন্তা করতে পারি না এই যে আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধু ওনার জন্মর পর থেকে 4 বছর ছিলেন বেরি রোগে, চোখে আক্রান্ত, লেখাপড়ায় ব্যাঘাত ঘটেছে। পরবর্তী বয়সে একটু বয়স বেশি হলেও উনি ওনার লেখাপড়া চালিয়ে গেছেন। আর শেষ পর্যন্ত হুসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে এসে ওনার রাজনৈতিক পরিপক্কতা এসেছে। উনি বঙ্গবন্ধু খুবই ট্যালেন্ট ছিলেন বলেই সোহরাওয়ার্দী সাহেব বেছে নিয়েছিলেন বঙ্গবন্ধুকে। আর বঙ্গবন্ধু তখন বাঙালি জাতির জন্য মানে অনেক চিন্তা করতেন এবং এই বাঙালিকে কিভাবে একটা স্বতন্ত্র জাতি হিসেবে বাংলাদেশ সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে সার্বক্ষণিক চিন্তা করতেন এবং কাজ করতেন। আজকের যে বিষয় আমার কাছে আপনি জানতে চাইছেন বা আমাদেরকে নিয়ে বসেছেন, আমরা বলতে গেলে বলতে হবে এই জিনিসটাই যে বঙ্গবন্ধুর ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, সততা, এই সব কিছুই কিন্তু আমাদের জন্য, উনি উনার জীবনের সংসারের কোনো সুবিধা সুযোগ, সংসারকে নিয়ে উনি সময় কাটানো এই সুযোগটা পান নাই। সার্বক্ষণিক বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন বঙ্গবন্ধু। পরবর্তীতে যখন 7ই মার্চের, আমি সংক্ষেপে আমার কথাগুলো বলবো, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সময় 7ই মার্চ আছে, 7ই মার্চে বঙ্গবন্ধু একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের অন্তর্নিহিত কথা যেগুলো ছিল স্বাধীনতার কথা। বঙ্গবন্ধু স্পষ্টই বলে দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই থেকেই আমরা বাঙালি জাতি আমরা সবাই উজ্জীবিত হয়েছিলাম এবং ছাত্র জনতা যুবক আমরা যারা আওয়ামী লীগের ছাত্রলীগের ছিলাম, তখন আমরা ছাত্রলীগের কর্মী ছিলাম, আমরা তখন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রামে চেপে পড়লাম। তখন পাকিস্তানিরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার পায়তারা করলো। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, কিন্তু তার আগে অনেক আলাপ আলোচনা করেছিলেন। 70-এর নির্বাচনে আমরা
160টা সিট পেয়েও যখন আমাদেরকে ক্ষমতা দিল না, পাকিস্তানিরা টালবাহানা করলো, তখনই বঙ্গবন্ধু তাদের সাথে, ইয়াহিয়া খানের সাথে, ভুট্টোর সাথে অনেক আলোচনা হলো। কিন্তু ওরা এই আলোচনা কর্ণপাত না করে তারা পাকিস্তানে চলে গিয়ে তারা আমাদের উপরে তাদের সামরিক বাহিনীকে লেলিয়ে দিল এবং বাঙালিকে নির্বিচারে হত্যা করতে শুরু করলো, ঘর বাড়ি জ্বালিয়ে দিল। আমরা যারা ছাত্র ছিলাম তখন, আমরাও প্রাণের ভয়ে যান বাঁচানোর জন্য ঘর বাড়ি ছেড়ে চলে গেলাম। আমরা ভারতের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে মানবিক কারণে আমাদেরকে তখন সাহায্য সহযোগিতা করেছেন, আমাদেরকে জায়গা দিয়েছেন, আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এবং আমাদের প্রবাসী সরকার ছিল, প্রবাসী সরকারও আমাদের গঠন হয়েছিল। প্রবাসী সরকারে আমাদের বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব এবং ওই বেঈমান খন্দকার মোশতাক ওই ক্যাবিনেটে ছিল প্রথম দিকে। পরবর্তীতে আমরা ওই প্রবাসী সরকারের অধীনেই আমরা ভারতে ট্রেনিং নিয়েছি, তারা আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু বঙ্গবন্ধু আমাদের মধ্যে অনুপস্থিত থাকলেও বঙ্গবন্ধুর কথা কিন্তু সব সময় আমরা শুনতাম। কারণ আমরা যে জায়গায় ট্রেনিং করেছি, বিহারের চাকুলিয়া, ওই জায়গায় ট্রেনিং এর পরে রাত্রে যখন আমাদের আবার একটা কোর্স করানো হতো, তখন বঙ্গবন্ধুর ভাষণ শোনানো হতো এবং এই ভাষণ এই কথাটাই বলা হতো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই ভাষণটা আমাদেরকে উজ্জীবিত করত এবং আমরা অনুপ্রাণিত হতাম। সুতরাং সেই দিক দিয়ে আমি বলতে হবে যে বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ, আজকে বঙ্গবন্ধু নাই, জননেত্রী শেখ হাসিনা আছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যেগুলো আছে সেইগুলা জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আমরা কি দেখতে পাই, গত 13 বছর থেকে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ এমন ভাবে এগিয়ে গেছে, আমার এই যে 1.5 বছর থেকে কোভিড পিরিয়ড চলছে, আমাদের ইনশাআল্লাহ আল্লাহর হুকুম একটা লোকও কিন্তু না খেয়ে মারা যায় নাই। আমরা সবাইকে এবং জননেত্রী শেখ হাসিনা যাকে যেভাবে পারেন সাহায্য করছেন এবং আমরাও যে যাকে পারি সাহায্য করছি। আমাদের দেশের মধ্যে কোনো ধরনের অভাব অনটন, কোনো আকাল এখনো পড়ে নাই। বরং এই সময়ের মধ্যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে বাঙালির প্রত্যেকের বাড়ি ছাড়া থাকবে না, জননেত্রী শেখ হাসিনা সেইগুলো এখন কিন্তু পূরণ করতেছেন, ঘর বাড়ি করে দিচ্ছেন, প্রত্যেক ইউনিয়নে বাড়িঘর করে দিচ্ছেন। সুতরাং বঙ্গবন্ধু আমাদের মধ্যে নাই, বঙ্গবন্ধুর যে কাজগুলা রেখে গিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা অক্ষরে অক্ষরে সেগুলো আস্তে আস্তে পালন করছেন। এবং আমরা বাঙালি জাতি যারা আছি, আমরা বিশ্বের বুকে এখন আর আমরা ওই যে আগে যেভাবে আমাদেরকে পরিগণিত করা হতো সেভাবে নয়, আমাদেরকে এখন সম্মানের চোখে দেখে। আমাদের বিদেশে যারা আছে তারাও সম্মানের সাথে আছে, তারা সম্মানের সাথে কাজও করতেছে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা ধীর গতিতে হলেও এগিয়ে যাই, আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা উন্নত দেশে পরিণত হবে বলে আমার বিশ্বাস। জি, ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। জনাব শফিক চৌধুরী, জনাব মাশাকুদ্দিন কিভাবে বঙ্গবন্ধুর অনুপ্রেরণা, বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে কথা বললেন। পাক বাহিনী যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস করতে পারেনি, সেখানে স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, সেই প্রেক্ষাপট নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের টেলিভিশন অনলাইনের সকল শ্রোতা বন্ধুদেরকে এবং কর্মকর্তা কৌশলী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল 10 বছরের শিশু রাসেল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ নাসির এবং বঙ্গবন্ধুর ভাইনা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরিয়াবাদ সহ এই 3 বাড়িতে যারা শহীদ হয়েছেন
তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি মাসুদ ভাই অনেক কিছু কভার করে ফেলেছেন। আমি একটি জিনিসই বলবো, এখানে বলতে চাই কিছু কথা আছে, যেটা হলো কি যে বঙ্গবন্ধুকে কারা হত্যা করলো। বঙ্গবন্ধুকে তো হত্যা করে পাঞ্জাবিরা যেখানে সাহস করে নাই, পাঞ্জাবিরা যেখানে সাহস করে নাই বঙ্গবন্ধুকে ফাঁসির মঞ্চে ঝুলাতে, সেখানে যে ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে তুমি তোমার দুর্বলতা কি, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে আই লাভ মাই পিপল। এবং পিপল লাভ মি। এই যে বঙ্গবন্ধু বাংলার মানুষকে ভালোবাসতেন, বাংলার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। সেই হিসাবে বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, এই যে এই অবস্থা থেকে শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, সেই 6 দফার উপর ভিত্তি করে বঙ্গবন্ধু যখন সভা সমাবেশ করতে শুরু করেছিলেন, সেই সময় এই যে বাহিনী, পশ্চিমা গোষ্ঠী বঙ্গবন্ধুকে বারবার প্রস্তাব করেছে, কিন্তু বঙ্গবন্ধু মাথা নত করেন নাই। বঙ্গবন্ধুকে যখন এই আগরতলা ষড়যন্ত্র মামলাতে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করেছিল, সেই সময় বঙ্গবন্ধু মাথা নত করেন নাই। সেই সময়ের একটি ঘটনা, যেটা হলো বঙ্গবন্ধুকে অনেক নেতৃবৃন্দ চেয়েছিলেন যে পেরুলে বাইর করে পশ্চিম পাকিস্তানের বৈঠকে, রাউন্ড টেবিল বৈঠকে যোগদান, কিন্তু বঙ্গমাতা বলেছেন যে না, বাইর হইলে নিঃশর্তে মুক্তি পেয়ে বাইর হবে, সিংহের মতো বাইর হবে, এবং সেখানে এই পেরোলের মুক্তির প্রয়োজন নেই। এই অবস্থায় মানুষ 70-এর নির্বাচনে মানুষে ভোট দিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আওয়ামী লীগকে মানুষ নির্বাচিত করেছিল। এরপরেও পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে অনীহা প্রকাশ করলো, যে কারণে এই যে পরাজিত শক্তি, পাকিস্তান আমলে 23 বৎসরে যারা পরাজয় বরণ করেছে বঙ্গবন্ধুর কাছে, সেই পরাজিত শক্তি 71-এ মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেবো এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এই বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বীর বাঙালিরা অস্ত্র হাতে তুলে নিয়ে বাঁশের লাঠি দিয়ে সর্বপ্রথম প্রতিরোধ করেছিল। শেষ পর্যন্ত ইন্ডিয়াতে আশ্রয় নিয়ে মিত্রবাহিনীর সহযোগিতায় অস্ত্র হাতে নিয়ে মাসুদ ভাইয়ের মতো বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই সময় পাকিস্তানের পক্ষে এই যে বর্তমান জামাতে ইসলাম, মুসলিম লীগ, যারা ইসলাম ধর্মের নাম নিয়ে বিভিন্ন বাহিনী তৈরি করলো, রাজাকার বাহিনী, আল বদর, আল শামস, এরপরে মুসলিম লীগে তৈরি করলো শান্তি কমিটি। এই সমস্ত কমিটির মাধ্যমে, এই সমস্ত জিনিসের মাধ্যমে তারা বাংলাদেশে নিরস্ত্র মানুষকে হত্যা করা শুরু করলো। কে আওয়ামী লীগ করেন, কে আওয়ামী লীগে ভোট দিয়েছেন, কে নৌকায় ভোট দিয়েছেন, কে নৌকার পক্ষে কাজ করে, কে কোন বাড়িতে নৌকার নেতৃত্ব দিয়েছে, কে, এই সমস্ত মানুষ খোঁজ খবর নিয়ে হিন্দু অধ্যুষিত এলাকাতে হিন্দু বাড়িতে গিয়ে হানা দিয়ে হিন্দু মহিলা সহ তাদেরকে নির্যাতন, মানুষকে নির্বিচারে ধরে এনে গণহত্যা, গণখবর সৃষ্টি, এইগুলা করেছে। এই যে এরপরে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন শত্রুমুক্ত হয়েছে, আর পাকিস্তান বাহিনী, জামাতে ইসলামের নেতৃবৃন্দ ওরাও আত্মসমর্পণ করেছে। সাথে সাথে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল বিদেশি, যেমন আমেরিকান সাম্রাজ্যবাদ, চীন সহ অনেক দেশ,
পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে। এই তাদের পরাজয়, এই পরাজয় তারা মেনে নিতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু 10 তারিখ যদিও বিজয় হয়েছিল, মানুষের মুখে হাসি ছিল না। বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে মানুষের মুখে হাসি ফুটে নেই। বঙ্গবন্ধু 10 তারিখ মাটিতে পদার্পণের পর, প্রত্যাবর্তনের পর মানুষের মুখে হাসি ফুটেছে। বঙ্গবন্ধু বলেছিলেন যে আপনারা 9 মাসে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আমি মনে করেছিলাম যে 9 বছর লাগবে। তবে আমাকে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের জন্য 3টা বছর আমাকে সময় দিতে হবে। বাংলার মানুষ হাস্যোজ্জ্বল মুখে সেটা মেনে নিয়েছে এবং 3 বছরের আগেই কোন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু পুনর্গঠনের কাজ শুরু করলেন এবং পুনর্গঠন করতে সক্ষম। সেই সময় যারা 71 পরাজিত শক্তি, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মির্জাফরের বংশধর, যেটা পাকিস্তানিরা সাহস করে নাই, সেই মির্জাফরের বংশধর কর্নেল ফারুক, রশিদ, জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, ওরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই ষড়যন্ত্রের 72 সাল থেকে শুরু হয়েছিল ষড়যন্ত্র। 72 ইংরেজিতে কর্নেল ফারুক এবং রশিদ অস্ত্র কেনার নামে, অস্ত্র কেনার জন্য আমেরিকান এমবেসিতে যেত। 72 গেছে, 73 গেছে, 74 গেছে এবং সেগুলোতে সর্বাত্মক সহযোগিতা, সাহায্য সহযোগিতা করেছে তৎকালীন আর্মির যিনি উপপ্রধান জিয়াউর রহমান, তিনি সাহায্য করছেন। এই যে দেশদ্রোহিতা, এই যে রাষ্ট্রদ্রোহী কাজ করলো জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার, তার জন্য আমি মনে করি যেটা হলো বঙ্গবন্ধুর হত্যার সাথে এই রশিদ, ফারুক ওরাও জড়িত। ওরা তো আছেই, তারা তো সহঘোষিত, তারা নিজে নিজে স্বীকার করেছে। কিন্তু এই যে যারা নেপথ্যে ছিল ওদেরকে বাইর করে আনতে হবে। এই খন্দকার মোস্তাক, জিয়াউর রহমান, এরশাদ সহ যারা ছিল ওদেরকে বাইর করে আনতে হবে। আমি মনে করি যে এই বঙ্গবন্ধুর হত্যার পিছনে যারা দায়ী ওদেরকে বাইর করে আনতে হবে এবং বঙ্গবন্ধুর যে স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমাজতান্ত্রিক বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই বাংলাদেশকে পাকিস্তান বানানোর লক্ষ্যেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা। তাই আমি মনে করি যেটা আজকে বাংলা ভিউ যেটা আয়োজন করেছে, আজকে এটা খুবই উপযোগী, সময় উপযোগী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য আমরা বাংলা ভিউ কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ধন্যবাদ শফিক চৌধুরী। সাথে আবার তো তাপস চৌধুরী আসছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, জনাব তাপস চৌধুরী হ্যালো, আসছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমরা বারবার শুনি হ্যাঁ, বঙ্গবন্ধুকে হত্যায় দেশি বিদেশি ষড়যন্ত্র। তো আমরা বারবারই এই দেশি ষড়যন্ত্র বা যারা স্বঘোষিত খুনি, বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে খুব একটা আমরা আলোচনা হয় না। আপনার কাছ থেকে সে ব্যাপারে কিছু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ বাংলা ভিউকে। আজকের এই সুকাবহ দিনে বঙ্গবন্ধুর ৪৬তম বার্ষিকীতে আমাকে আলোচনার অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য। আমি আমার অপর কিছুক্ষণ আগে বীর মুক্তিযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুকুদ্দিন এবং আমার অপর শ্রদ্ধাভাজন বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, যিনি প্রবাসে বঙ্গবন্ধু আওয়ামী লীগ, দেশে এসে সারাদিন বঙ্গবন্ধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে
আজকেও সারাদিন মাসুক ভাই এবং শফিক ভাই ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে। আমাকে যে বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে সেই বিষয়ে আলোচনার পূর্বে আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিবকে, স্মরণ করছি বঙ্গবন্ধু অগ্রজ সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালকে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালকে, সুলতানা কামাল, রুজি কামাল, শেখ নাসের, কর্নেল জামিল, আওয়ামী যুবলীগের সেই সময়কার সভাপতি বঙ্গবন্ধুর ভাগিনা শেখ ফজলুল হক মনি, আরজুমণি, শেখ সেরনিবাত সহ বঙ্গবন্ধুর বাড়িতে যে সমস্ত কর্মরত পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীরা শহীদ হয়েছিলেন এবং বঙ্গবন্ধুর বাড়ির 32 নম্বরের অদূরে 11 জন সাধারণ নাগরিক শহীদ হয়েছিলেন, তাদেরকে আমি স্মরণ করে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলবো যে আজ আমার হাই স্কুল গোবিন্দগঞ্জ হাই স্কুলে একটি প্রশ্নোত্তর পর্ব ছিল ছাত্রছাত্রীদের। 10ম শ্রেণীর ছাত্রী বুসরা বেগম আমাকে প্রশ্ন করেছিল যে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছেন, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, এই ঘটনা যারা পরিকল্পনা করেছে তাদের ব্যাপারে বর্তমান সরকার কি করছে। যেহেতু 10ম শ্রেণীর ছাত্রী, গ্রাম পর্যায়ের অনেক জিনিসই না জানার কথা, আমি উত্তরে বলেছিলাম যে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা সবসময় যে কোনো বিচারের স্বচ্ছতা দেখেন এবং স্বচ্ছভাবে তিনি বিচার কার্য পরিচালনা করতে চান। এজন্য ইতিমধ্যে তিনি আইন মন্ত্রণালয়কে একটি নির্দেশ দিয়েছেন এ বিষয়ে, অর্থাৎ প্ল্যানার এবং স্কিমারদের বিষয়ে একটি আইন প্রণয়নের জন্য কমিশন গঠনে। ইতিমধ্যে আমাদের আইনমন্ত্রী তা মিডিয়াতে এবং সর্বস্তরে এটি ঘোষণা করেছেন। আমি একটু পিছনে যেতে চাই। 1971 সালের 11ই আগস্ট মিলানওয়ালা জেলে পাক সরকার ভুট্টো ইয়া চক্র বঙ্গবন্ধুর সামরিক আদালতে বিচার শুরু করে। এই বিচারটি শুরু হওয়ার পর 12ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা বিশ্বের নেতৃবৃন্দকে একটি পত্র প্রদান করেন এ বিচার আটকানোর জন্য। 15ই আগস্ট 1971 মিলানওয়ালা জেলে বঙ্গবন্ধুকে সেই সামরিক আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। বঙ্গবন্ধু কিন্তু তার ভাষণে বলেছিলেন যে আমার জেলের যে কক্ষে আমি ছিলাম তার পাশের কক্ষেই আমার কবর খোঁড়া হয়েছে। আমি তাদেরকে বলেছিলাম যে আমি বাঙালি, আমি মুসলমান, একবারই মরে বারবার মরে না, তবে তোমাদের কাছে অনুরোধ আমার লাশটি তোমরা আমার বাঙালিদের হাতে দিও। যাই হোক, সে বিচারটি আর পাকিস্তান সরকার করতে পারেনি বিশ্বের চাপের কারণে। 11ই জানুয়ারি বঙ্গবন্ধু, 9 জানুয়ারি তিনি মুক্ত হন, লন্ডনে যান, 11 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসে। আমি বিশেষ করে এই বিষয়টি আজকে আলোচনায় নিয়ে আসলাম এ কারণে যে বঙ্গবন্ধুকে হত্যার তারিখ 15ই আগস্ট কেন? 71-এর 15ই আগস্ট মিলানওয়ালা জেলে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাক সামরিক জনতা। ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন কারা এই ঘটনার পিছনে জড়িত। এটি কোনো সামরিক অভ্যুত্থান ছিল না,
এটি একটি হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে বাংলাদেশের অগ্রযাত্রা, অর্থাৎ যারা হেরে গিয়েছিল, এই হেরে যাওয়া শক্তি, অর্থাৎ শফিক ভাই বলেছেন পরাজিত শক্তি, তাদের নির্নকশা। বঙ্গবন্ধুকে হত্যার আগে শফিক ভাই বলেছেন ফারুকরা আমেরিকান এমবেসির সাথে যোগাযোগ করেছে। এটা অত্যন্ত সত্য কথা। আমেরিকান অ্যাম্বাসেডর ফিলিপ চেরির সাথে খন্দকার মুস্তাক যোগাযোগ রক্ষা করেছে। মাহবুব আলম চাষি কুমিল্লা বার্ডে কর্মরত একজন সরকারি কর্মকর্তা, তার মাধ্যমে। আর মাহবুব আলী চাষির সাথে যোগাযোগ রাখতেন তাহের উদ্দিন ঠাকুর, অর্থাৎ বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রতিমন্ত্রী। মুস্তাক চক্রটি এই রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ, আমেরিকার সাথে যোগাযোগ, পাকিস্তানের সাথে যোগাযোগটি রক্ষা করত। আর সামরিক বাহিনীর ভিতরে কাজ করত ফারুক রশিদরা। ফারুক রশিদরা কয়েকবারই জিয়াউর রহমানের সাথে বৈঠক করেছে এবং জিয়াউর রহমান ডেপুটি চিফ অফ স্টাফ থাকাকালীন অবস্থায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেই সময়টা যে গোয়েন্দা সংস্থাটি ছিল তার নাম ডিএমআই, অর্থাৎ ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স। ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্সের তখন প্রধান ছিলেন ব্রিগেডিয়ার রউফ। ডিএমআই কিন্তু এক ব্যক্তিকে ঢাকা ক্যান্টনমেন্টে গ্রেফতার করেছিল এবং সেই ব্যক্তির নিকট থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের, বঙ্গবন্ধুকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে তা তথ্য পেয়েছিল। এই তথ্যটি ডিএমআই কিন্তু, যার চিঠিটি, এই অত্যন্ত টপ সিক্রেট চিঠিটি কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে গিয়ে পৌঁছেনি। এটি ডিপটি সেনাবাহিনীর সামরিক উপপ্রধান ছিলেন সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান, তার টেবিলেই এই চিঠিটি গায়েব হয়ে যায়। এই বিষয়গুলি কিন্তু পরবর্তীতে বিভিন্ন পুস্তক, বই, গবেষণায় উঠে এসেছে। অর্থাৎ জিয়াউর রহমান এই চিঠিটি আটকে দেন। আমাদের সামরিক গোয়েন্দা বিভাগের এই তথ্যটি কিন্তু বঙ্গবন্ধুর সেক্রেটারিয়েট জানতে পারেনি। আরেকটি বিষয় হলো যে মুক্তিযুদ্ধ চলাকালে পূর্ব পাকিস্তান পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ, অর্থাৎ যেটি আইবি ছিল, আইবি বলা হয়তো, পূর্ব পাকিস্তান ইন্টেলিজেন্সের প্রধান ডিএম সফদর আমেরিকায় সিআইএ দ্বারা পরিচালিত নেটোর একটি ট্রেনিংয়ে ডিএম সফদর এবং আরেকজন পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান যোগদান করেন। মুক্তিযুদ্ধে কিন্তু সবাই অংশগ্রহণ করলেও তারা নীরব থাকেন। মুক্তিযুদ্ধের পর তারা এদেশে ফিরে আসেন এবং তারা ডিএম সফদর এনএসআইর উপপ্রধান হিসাবে কর্মে যোগদান করেন এবং তারপরে ডিজি হিসাবে যোগদান করেন আনিসুর। এই যে আনিসুর রহমান, উনি ছিলেন রাও ফরমান আলীর সাথে সম্পৃক্ত একজন অফিসার এবং রাজাকার বাহিনীর সাথে সম্পৃক্ত। ডিএম সফদর এনএসআইর প্রধান হলেন আর আমিনুর রহমান ক্রমান্বয়ে প্রধান প্রেসিডেন্টের সেক্রেটারিয়েটের একজন সচিব হলেন এবং এই প্রমোশনটি অত্যন্ত রহস্যজনক। একজন পুলিশ কর্মকর্তা সচিব পর্যায়ে প্রমোশন পায় প্রেসিডেন্টের সেক্রেটারিতে যোগদান করলেন। এই যে চক্রটা, অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে যে চক্রটা কাজ করেছিল, আরেকটি চক্র কাজ করেছিল। সেনাবাহিনীর ট্যাঙ্ক ব্যাটালিয়নটি ছিল যশোরে। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বঙ্গবন্ধুকে উপহার হিসাবে কিছু ট্যাঙ্ক দেওয়ার পর এই সামরিক চক্রটি ট্যাঙ্ক ব্যাটালিয়নকে ঢাকায় নিয়ে আসার জন্য একটি প্রস্তাবনা তৈরি করে। এই প্রস্তাবনাটিতে নানা ধরনের যুক্তি তুলে ধরে উপপ্রধান সামরিক আইন প্রশাসক তৎকালীন সেনাবাহিনী প্রধান শফিউল্লাহর নিকট প্রেরণ করলে শফিউল্লাহ তা অনুমোদন দেন। অর্থাৎ
ট্যাঙ্ক ব্যাটালিয়নকে ঢাকায় নিয়ে আসা হয়। কিন্তু ট্যাঙ্ক ব্যাটালিয়নে কর্নেল ফারুককে কমান্ডার হিসাবে নিয়োজিত করা হয়। এটি একটি রহস্যজনক ব্যাপার। বঙ্গবন্ধুর বাড়িতে কুমিল্লা থেকে এক ব্যাটালিয়ন এক কোম্পানির সৈন্য এনে, সামরিক বাহিনীর কোম্পানির সৈন্য এনে দেওয়া হয়। এই সৈন্যগুলির নিয়ন্ত্রণ ছিল ঢাকা ক্যান্টনমেন্টে তৎকালীন কর্নেল হামিদের হাতে। ঢাকা ক্যান্টনমেন্টের দায়িত্বে ছিলেন যিনি ঢাকা ব্রিগেডের সাফাত জামিল, কর্নেল সাফাত জামিল এবং কর্নেল হামিদ। এদের ভূমিকাও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অত্যন্ত রহস্যজনক। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গে কর্নেল সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহ যে বক্তব্য দিয়েছিলেন, বঙ্গবন্ধুর ফোন রিসিভ করে তিনি ঢাকা ব্রিগেড কমান্ডার সাফাত জামিলকে বলেছিলেন অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু উনি বলেন সাফাত জামিল অ্যাকশন নেননি। আর সাফাত জামিল এখনো জীবিত আছেন, উনি বললেন শফিউল্লাহর নিকট থেকে আমি কোনো ফোন পাই। মূলত বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য আলজিয়ার্সে বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সম্মেলনে 73 যোগদানের তিনি কিউবার ফিডেল কাস্ট্রোর সাথে একটি বাণিজ্য চুক্তি করেন। আমেরিকান তৎকালীন নীতিতে কিউবার সাথে যারা বাণিজ্য চুক্তি করবে তারা আমেরিকার প্রধান শত্রু। সিআইএ কে নির্দেশ দেওয়া ছিল যে এদেরকে হত্যা করা হবে এবং সেই অনুযায়ী সিআইএ কিন্তু চিলির প্রেসিডেন্ট আলেন্দেকে হত্যা করে। সিআইএফ এই কিউবার সাথে বাণিজ্য চুক্তি করার ফলে সিআইএ আমাদের খরিদ করা গম, আমেরিকাতে খরিদ করা গমের জাহাজ সাগর থেকে ফিরিয়ে নিয়ে যায়, যার ফলশ্রুতিতে দুর্ভিক্ষ দেখা যায়। আমি সে প্রসঙ্গে আর এখন যাচ্ছি না। আমি শুধু বলবো যে এটি হঠাৎ করে কোনো সামরিক অভ্যুত্থান নয়, এটি পরাজিত শক্তি আমেরিকা, সিআইএ, আইএসআই বাংলাদেশের অভ্যন্তরে যারা কাকুল মিলিটারি একাডেমিতে ট্রেনিং নিয়েছিল, সেই কাকুলের মিলিটারি একাডেমির ট্রেনিং প্রাপ্ত সামরিক কর্মকর্তারা মিলে খন্দকার মুস্তাক খুনিচক্র মিলে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আমি তার পরিবারের সহ যারা এই হত্যাকাণ্ডে সেদিন শাহাদাত বরণ করে সকলের আত্মার শান্তি কামনা করছি। আর আমার এই প্রত্যয় জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়, ইতিমধ্যে মাসুক ভাই, শফিক ভাই বলেছেন যে বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষার অনেক কাজই আমাদের ইতিমধ্যে সফল হয়েছে এবং আমাদের যে জননেত্রী শেখ হাসিনার যে ভিশনটি এগিয়ে নেওয়া কাজ চলছে। যেহেতু এখন করোনা নিয়ে অনেক আলোচনা, আমি বেতার টেলিভিশনে সবখানে দেখি যে আলোচনা আর আলোচনা, কিন্তু করোনা 18 কোটির দেশে করোনাকে কিভাবে জননেত্রী শেখ হাসিনা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং 18 কোটির দেশে এই অবকাঠামোগত স্বাস্থ্য খাতকে কিভাবে তিনি উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, এমনকি জনগণের প্রত্যেকটি বিষয়ে প্রণোদনা দিয়ে জনগণকে যে ধরে রেখেছেন ভালো অবস্থানে, এ নিয়ে কথা খুবই কম বলা হয়। কথা বলা হয় টিকা পাওয়া যাচ্ছে না, অনেক কিছুতে ব্যর্থতার চিত্রতেই তুলে ধরার একটি চেষ্টা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব যারা আলোচনা করেন। তবে আমাদেরকে এই বিষয়টি সতর্কে থাকতে হবে যে 75-এর যারা প্ল্যানার পরাজিত শক্তি 71-এর, আর 75-এ যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা কিন্তু বসেনি। তারা তাদের পরিকল্পনা প্রতিনিয়ত প্রতিদিন ধীরে ধীরে করতেছে। এবং আমি যে প্রসঙ্গটি বলছিলাম যে 2 জন কর্মকর্তা বিএম সফদর আর আমিনুর রহমান, এই ধরনের অনেক বিএম সফদর এবং আমিনুর রহমান প্রশাসনে আছে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। 15ই আগস্ট ইতিহাসের নৃশংসতম কলঙ্কজনক অধ্যায়। 15ই আগস্ট নিয়ে
আলোচনার আসলে শেষ নেই। আমাদের আজকের সব অতিথি সারাদিন প্রোগ্রাম করেছেন, জাতীয় শোক দিবসের অনেক প্রোগ্রাম করে ক্লান্ত, আমরা প্রোগ্রামের শুরুতেই জানি। তাই আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জাতির জনক এবং তার পরিবারের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফিজ।